শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহিম মুশফিক তাবিব, আউলিটের বায়োলজি ইনস্ট্রাক্টর। আজকে আমি তোমাদের পড়াবো জুলজির প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি তোমাদের একাডেমিকের ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট, তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তাই আমি তোমাদের যে সাজেশন দেব, তোমরা এই চ্যাপ্টারটি একাডেমিকের সময় একাডেমিক থেকেই খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের চ্যাপ্টারটা পড়বো, অতএব আমি চ্যাপ্টারটা শুরু করলাম। আচ্ছা, চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখন তোমরা এই নামটা বলতে তোমরা কি বোঝো? প্রাণীর বিভিন্নতা, প্রত্যেকটা প্রাণীর ভিতরে বিভিন্নতা মানে কি? আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে। এখন যেহেতু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোকে আমাদের তো একসাথে মনে রাখা সম্ভব না, কারণ পৃথিবীতে তো লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, তাই না? এখন এই প্রত্যেকটা প্রাণীকে আমরা যাতে ভালোভাবে আয়ত্ত করতে পারি, এই কারণে বিজ্ঞানীরা কী চেষ্টা করছেন? বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে এই প্রাণীগুলোকে, যাদের ভিতরে সেম বৈশিষ্ট্য আছে বা একই বৈশিষ্ট্য আছে, তাদেরকে একটা শ্রেণীর ভিতরে বা একটা ক্যাটাগরি বা র্যাঙ্কের ভিতরে তাদেরকে একসাথে আনার জন্য, যাতে ওই শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে পারি বা আমরা যদি মুখস্থ করি, তাহলে আমাদের একসাথে অনেকগুলো প্রাণীর বৈশিষ্ট্য আমাদের মনে রাখা দরকার নেই। ওকে, এখন আমি সর্বপ্রথম যে লাইনটি পড়ব, বিভিন্ন প্রাণীর মধ্যে ভিন্নতা থাকা সত্ত্বেও, আমি যেটা বললাম, বিভিন্ন প্রাণীর মধ্যে ভিন্নতা আছে, অবশ্যই আছে। সহজভাবে অধ্যয়নের জন্য তাদেরকে যাতে আমরা সহজভাবে অধ্যয়ন করতে পারি। অধ্যয়ন মানে কি? প্রত্যেকটা প্রাণীকেই তো আমরা যাতে ভালোভাবে কোনো একটা প্রাণী সম্পর্কে যদি আমাদের আইডিয়া জানতে হয়, তাহলে তাদের ওই প্রাণীর সম্পর্কে, প্রাণীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। তাহলে অধ্যয়নের জন্য প্রাণী বিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদের শ্রেণীবিন্যস্ত করেছেন। মানে হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাদেরকে কী করছেন? প্রাণী বিজ্ঞানীরা শ্রেণীবিন্যস্ত করেছেন। এখন আসি তোমাদের, এখন সর্বপ্রথম শ্রেণীবিন্যস্ত কে করেছেন? সর্বপ্রথম শ্রেণীবিন্যস্ত করেছেন এরিস্টটল। এই কারণে এরিস্টটলকে কি বলা হয়? এরিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। কাকে প্রাণীবিদ্যার জনক বলা হয়? এরিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। এখন কেন বলা হয় এরিস্টটলকে প্রাণীবিদ্যার জনক? তোমাদের প্রশ্ন আসতে পারে। সর্বপ্রথম এরিস্টটল প্রাণীর বৈশিষ্ট্যগত সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিবেচনা করে প্রাণীকুলকে শ্রেণীবিন্যস্ত করেছেন। মাইন্ড ইট, কিসের উপর ভিত্তি করে? বৈশিষ্ট্যগত ভিত্তি করে, বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে। বিকজ তখন ওই এরিস্টটলের যুগে তো কোনো জেনেটিক কোনো বিষয় আবিষ্কৃত হয়নি। সো এরিস্টটল কী করছে? বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিবেচনা করে প্রাণীকুলকে বিন্যস্ত করছে। এখন এরিস্টটল প্রাণীকুলকে দুইটা ভাগে বিভক্ত করছেন, একটা হচ্ছে ইনাইমা আর একটা হচ্ছে অ্যানাইমা। এখন ইনাইমা হচ্ছে কি? ইনাইমা হচ্ছে লাল রক্তের মেরুদণ্ডী প্রাণী। ইনাইমা হচ্ছে কি? লাল রক্তের মেরুদণ্ডী প্রাণী। ইনাইমা হতে হলে কী হওয়া লাগবে? লাল রক্তযুক্ত হওয়া লাগবে আর তাদের মেরুদণ্ডী থাকা লাগবে। এখন আর একটা হচ্ছে অ্যানাইমা। অ্যানাইমা হচ্ছে লাল রক্তবিহীন। দেখো, সম্পূর্ণ উল্টা কিন্তু ইনাইমার। অ্যানাইমা হচ্ছে লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী। এখন তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে বায়োলজিতে যখন তুমি অ্যানাইমা দেখবা, তখন সেখানে না বুঝাবে। কি বুঝাবে? না বুঝাবে। ইনাইমা যদি লাল রক্তের মেরুদণ্ডী প্রাণী হয়, তাহলে অ্যানাইমা মানে না বুঝাচ্ছে। তাহলে না বুঝাচ্ছে মানে কি? লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী, সম্পূর্ণ বিপরীত। এখন দেখো, ইনাইমার ক্ষেত্রে আরেকটা কথা বলা আছে। ইনাইমাকে বা লাল রক্তের মেরুদণ্ডী প্রাণীকে প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে। প্রজনন মানে কি? যারা ইনাইমা কিভাবে বংশ বিস্তার করে, কিভাবে বংশ বৃদ্ধি করে, এটার উপর ভিত্তি করে ইনাইমাকে কিসের উপর দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিম্বোস আর একটা হচ্ছে জরায়ুস। এখন আমরা তো সবাই জানি ডিম্বোস মানে হচ্ছে কারা? যারা ডিম দেওয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে। আর জরায়ুস মানে হচ্ছে যারা প্রসব করার মাধ্যমে সন্তান প্রসব করে। এখন কারা সন্তান প্রসব করে? স্তন্যপায়ী প্রাণী। আর ডিম্বোস কারা? ডিম্বোস আমরা সবাই জানি, যারা ডিম পারে তারাই ডিম্বোস, সোজা হিসাব। ওকে, এখন আমরা আসি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। সর্বপ্রথম এরিস্টটলের পরে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করছে কে? হেকেল, বিজ্ঞানী হেকেল। কত সালে? 1873 সালে। বিজ্ঞানী হেকেল 1873 সালে প্রাণী জগৎকে শ্রেণীবিন্যস্ত করেছেন। দুইটা ভাগে শ্রেণীবিন্যস্ত করেছেন। একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে মেটাজোয়া। এখন প্রোটোজোয়া আর মেটাজোয়া এই দুইটা নিয়ে তোমাদের বইতে আর তেমন কোনো আলোচনা করা হয় নাই। প্রোটোজোয়াকে কি হইতো? প্রোটোজোয়াকে অনেক সময় পর্যন্ত পর্বের মর্যাদা দেওয়া হইতো। তারপরে হেকেলের পরে আর 1969 সালে
আর.এস. হুইটেকার ওর সমস্ত প্রাণী জগৎকে কয়টা রাজ্যে? 5টা রাজ্যে শ্রেণীবিন্যস্ত করেছেন। মূলত এখান থেকেই আমাদের বর্তমান যুগে যে শ্রেণীবিন্যাসটা আছে সেটা আসছে। তাই কয়টা ভাগে ভাগ করা হচ্ছে? 5টা রাজ্যে। এটা কিন্তু মেন, 5টা রাজ্যে শ্রেণীবিন্যস্ত করেছেন। সেই 5টা রাজ্য কি কি? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমিলিয়া। কি কি? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি আর অ্যানিমিলিয়া। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া মনেরার ভিতরে কোন কোন জীবগুলো যাবে? এখন আমি তোমাকে দেখো উপরে লিখে রাখছি, মনের ভিতরে কারা যাবে? যারা আদিকোষী। তাহলে মনের ভিতরে কারা যাবে? যারা আদিকোষী। তোমরা বোটানির ফার্স্ট পেপারে কোনটি আদিকোষী আর কোনটি প্রকৃতকোষী সেটা সম্পর্কে তুমি পড়বা। ওকে, তারপর আমি তোমাদের ভালোর জন্য বলে দিতে এসেছি যে আদিকোষী হচ্ছে ব্যাকটেরিয়া, আদিকোষী নীলাভ সবুজ শৈবাল হচ্ছে কি আদিকোষী। তারপর হচ্ছে প্রোটিস্টা, মনেরা পড়লাম আমরা। তারপর হবে কি? প্রোটিস্টা হচ্ছে কি? যাদের নিউক্লিয়ার আবরণী যুক্ত টিস্যুবিহীন সকল এককোষী জীব প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। কারা কারা? ভালোভাবে মনে রেখো, নিউক্লিয়াস আবরণবিহীন। এই জিনিসগুলো তোমরা ফার্স্ট বোটানিতে পড়ে আসবা। নিউক্লিয়াস আবরণবিহীন, যাদের নিউক্লিয়াসে কোনো আবরণই নাই, টিস্যুবিহীন সকল এককোষী জীব। প্রোটিস্টা শুধু মনে রাখবা এককোষী জীব, মোটামুটি মনে রাখলেই হবে তোমাদের। এককোষী জীব, নিউক্লিয়াস আবরণযুক্ত টিস্যুবিহীন এককোষী জীব। তারপর হচ্ছে ফাঙ্গি হচ্ছে ছত্রাক। ইংরেজি নাম হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাস থেকে ফাঙ্গি, জাস্ট মনে রাখলেই হবে এইভাবে। আর তারপর হচ্ছে প্লান্টি হচ্ছে বহুকোষী শৈবাল আর সকল উদ্ভিদ হচ্ছে কি প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এটা জাস্ট মনে রাখবা যে শৈবাল আর উদ্ভিদগুলো হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। আর অ্যানিমিলিয়া হচ্ছে কি? অ্যানিমিলিয়া হচ্ছে যে সকল বহুকোষী প্রাণী যারা খাদ্য গলাধঃকরণ করে ও অভ্যন্তরীণভাবে পরিপাক করে, মানে যারা খাদ্য গলা দিয়ে খায় সোজা হিসাব, এবং ও অভ্যন্তরীণভাবে পরিপাক করে, যারা খাদ্য পাকস্থলীতে মানে শরীরের ভিতরে পরিপাক করে, এবং কিছু পরজীবী যারা শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। কিছু পরজীবী আছে যারা কিভাবে পুষ্টি সংগ্রহ করে? শোষণের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। তাদের রাজ্য হচ্ছে কি? অ্যানিমিলিয়া। ওকে, এখন দেখো, এটা হচ্ছে বিজ্ঞানী আর.এস. হুইটেকার 1969 সালে 5টা রাজ্যে শ্রেণীবিন্যস্ত করেছেন। তারপরে আসছে প্রাণী জগতের পর্বগুলোকে 33টি পর্বে ভাগ করা হয়েছে। এটা কিন্তু টুকটাক কোশ্চেন আসে এখান থেকে। প্রাণী জগতের পর্বগুলোকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? 33টি পর্বে ভাগ করা হয়েছে। তাদের মধ্যে হচ্ছে কি মেজর ফাইলা। 33টি পর্বকে আবার দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মেজর ফাইলা, একটা হচ্ছে মাইনর ফাইলা। মেজর মানে হচ্ছে প্রধান ফাইলা, আর মাইনর ফাইলা। ওকে, ফাইলা মানে হচ্ছে কি? পর্ব। আচ্ছা, এখন আমরা আসি। এখন তোমাদের বইতে তারপরে দেওয়া আছে ট্যাক্সন। এখন তোমাদের অনেকেরই সমস্যা হইতে পারে যে ট্যাক্সন মূলত বলতে কি বোঝায় ভাইয়া, ট্যাক্সনটা কি? এখন আমি তোমাদের বলতেছি, তোমাদের বইতে ভালোভাবে বোঝায় না যে ট্যাক্সনটা কি। আমি আমার মতো করে তোমাদের বোঝাচ্ছি। ট্যাক্সন হচ্ছে এক ধরনের বৈশিষ্ট্য যার মাধ্যমে আলাদা করে। এখানে লেখা আছে ট্যাক্সন হচ্ছে কি? এক ধরনের বৈশিষ্ট্য যার মাধ্যমে আমরা আলাদা করব। আবার নিচে বা এটাও লেখা আছে নির্দিষ্ট শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কতগুলো বৈশিষ্ট্য। এখন আমি তোমাদের বোঝাচ্ছি, যখন আমরা কোনো একটা রাজ্য বা ক্যাটাগরি দেখব, ধরো আমরা পাখি দেখলাম, পাখি কোনো একটা রাজ্যের অন্তর্ভুক্ত। ওকে, তো আচ্ছা, ট্যাক্সনটা হচ্ছে কি? ট্যাক্সনটা হচ্ছে নির্দিষ্ট শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কতগুলো বৈশিষ্ট্য লাগবে। ওকে, এখন ট্যাক্সনকে তোমাদের এখান থেকে জাস্ট একটা কোশ্চেন আসবে, ট্যাক্সনকে কি বলা হয়? ট্যাক্সনকে বলা হয় শ্রেণীবদ্ধগত একক। ট্যাক্সনকে কি বলা হয়? ট্যাক্সনকে বলা হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। এখন তোমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসতে পারে? দেখো ভাইয়া, জীবজগতের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ। ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ বলতে কি বোঝায়? ট্যাক্সোনমি মানে হচ্ছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যে শ্রেণীবিন্যস্ত করি, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা যে শ্রেণীবিন্যস্ত করি, শ্রেণীবিন্যস্তর বিভিন্ন ক্যাটাগরি বা ধাপ যা একটির উপর আরেকটিকে বিন্যস্ত করা হয়েছে, এগুলোকে হায়ারার্কি বলে। এখন হায়ারার্কি বলতে তুমি কি বোঝাও? যেমন তোমরা অবশ্যই পড়ে থাকবে, এই যে নিচে দেওয়া আছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। সবগুলোকে একত্রে কি বলা হয়? হায়ারার্কি বলা হয়। ওকে, এখন শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কয়টা? আমরা জানি শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ হচ্ছে কয়টি? 7টি। কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার,
ফ্যামিলি, জিনাস আর স্পিসিস। কি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। এখন আমরা কোনো একটা প্রজাতিকে যদি আমাদের শ্রেণীতাত্ত্বিক অবস্থান জানতে চাই তাহলে আমাদের প্রথমে কোথা থেকে শুরু করা লাগবে? কিংডম থেকে শুরু করা লাগবে। এখন আমি তোমাদের সুবিধার জন্য আমরা কীভাবে লিখবো, তোমাদের সুবিধার জন্য মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থাটা তো এখানে তুলে ধরেছি। দেখো, মানুষ হচ্ছে কি অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। মানুষ কোন পর্বের? কর্ডারা পর্বের। কর্ডারা পর্ব কারা? যাদের মেরুদণ্ডযুক্ত। এটা তোমরা মনে রাখতে পারো, তোমাদের সামনে পড়ানো হবে। কর্ডারা পর্ব কারা? যাদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ডযুক্ত। তারপর হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে কি ম্যামালিয়া। ক্লাস হচ্ছে শ্রেণী। অর্ডার হচ্ছে কি বর্গ। বর্গ হচ্ছে কোন বর্গের? প্রাইমেটস বর্গের। ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে গোত্র। কোন গোত্রের? হোমিনিডাই গোত্রের। জিনাস। জিনাস হচ্ছে কি? জিনাস হচ্ছে গণ। গণ হচ্ছে কি? হোমো। আর প্রজাতি। প্রজাতি মানুষ কোন প্রজাতি? এটা সবাই জানি, মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স প্রজাতির। ওকে, এখন দেখুন, হোমোসেপিয়েন্স প্রজাতি বলতে প্রজাতির নামটা ইটালিক অক্ষরে লেখা লাগে, একটু বাঁকা অক্ষরে লেখা লাগে। এখন যেহেতু আমাদের বাঁকা অক্ষরে লেখা সম্ভব না, এই কারণে আমরা প্রজাতি লেখার ক্ষেত্রে নিচে প্রজাতির নাম লিখবো। প্রথমটা অবশ্যই বড় হাতের অক্ষর হবে, তারপর এটা ছোট হাতের অক্ষর হবে। অক্ষর হবার পরে তারপর তাদের নিচে দুটো দাগ দিয়ে দেবো, তাহলে আমাদের আর অক্ষরে বাঁকা করে লেখার কোনো দরকার নেই। এখন আচ্ছা, এখন আমরা আসি প্রাণী বৈচিত্র্য কত প্রকার। এখন প্রাণী বৈচিত্র্য মূলত হচ্ছে 3 প্রকার। প্রাণী বৈচিত্র্য মানে কি? প্রত্যেকটা প্রাণীর ভিতরে বৈচিত্র্য আছে না? বৈচিত্র্য মানে কি? আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা সব কিছু। একটা প্রজাতি আর একটা প্রজাতি থেকে অবশ্যই ভিন্নতর। যেমন মানুষ আর ধরো দোয়েল পাখি। দেখো, মানুষের থেকে কি দোয়েল পাখি সম্পূর্ণ আলাদা। আবার ধরো মানুষ স্তন্যপায়ী প্রাণী, তারপর ধরতো কি বাঘও একটা স্তন্যপায়ী প্রাণী। এখন মানুষের আর বাঘের ক্ষেত্রে কি কিছু কিছু বৈশিষ্ট্য সাদৃশ্য আছে, বাট কি তাদের ভিতরে কি অনেক প্রাণী বৈচিত্র্য আছে না? প্রাণীদের ভিতরে বৈচিত্র্য। এখন এই টাইপের প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার। কি? প্রথমটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, যেটা আমরা এখানে লেখা আছে, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আর হচ্ছে কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন জিনগত বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি? জিনগত বৈচিত্র্য বলতে তোমার নাম দেখে তুমি বুঝতে পারবা, জিনগত বৈচিত্র্য, জিনের বৈচিত্র্য। কি বৈচিত্র্য? জিনের বৈচিত্র্য। এখন এখানে বলা আছে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যর মধ্যে জিনগত উপাদানের বৈষম্যের মাত্রাকে বোঝায়। এখন দেখো, তোমাদের আমি একটা যদি উদাহরণ দিই, যেমন হচ্ছে ধরো তুমি কোনো একটা উদাহরণ নাও, যেমন বাঘ। ওকে, তুমি যদি বাঘের উদাহরণ নাও, প্রত্যেকটা বাঘ তো সেম না, প্রত্যেকটা বাঘের প্যাটার্ন আলাদা। প্রত্যেকটা বাঘ কী পরিমাণে সারভাইভ করতে পারে অনুকূল প্রতিকূল পরিবেশে, সেগুলো আলাদা, সব কিছু আলাদা না, সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। ওকে, এখন তোমাদের এখানে বইতে আরও কিছু কিছু বিষয় বলা আছে জিনগত বৈচিত্র্য নিয়ে। যেসব জীবদের জিনগত বৈচিত্র্য বেশি তারা প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে বেশি, আর যাদের জিনগত বৈচিত্র্য কম তারা প্রতিকূল পরিবেশে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি বেশি। এখন আর একটা কথা আছে, জিনগত বৈচিত্র্য হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। কি প্রজাতিক? অন্তঃপ্রজাতিক। এখন তোমরা একটা আছে অন্তঃপ্রজাতিক আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। এখন তোমরা হয়তো বা আওলে যেতে পারো যে অন্তঃপ্রজাতিক আর আন্তঃপ্রজাতিক কোনটা কি বোঝায়? অন্ত মানে কি? অন্তর মানে কি? ভিতর। অন্তর মানে কি? ভিতর। ভিতরের বৈচিত্র্য। ভিতরের বৈচিত্র্য কাদের থাকে? যাদের মধ্যে জিনগত বৈচিত্র্য থাকে তাদের ভিতরে কি ভিতরগত বৈচিত্র্য থাকে, সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। তারপর হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য। এটা স্বাভাবিক ব্যাপার, এটা বোঝা যায়, প্রত্যেকটা প্রজাতি আলাদা। দোয়েল পাখি কি আলাদা একটা প্রজাতি, কোয়েল আলাদা একটা প্রজাতি, শালিক আলাদা একটা প্রজাতি। প্রত্যেকটা প্রজাতি কি একটা প্রজাতি থেকে কি আরেকটা প্রজাতি সম্পূর্ণ আলাদা না, সেটাই বোঝাচ্ছে। আর এই প্রজাতি বৈচিত্র্যটা হচ্ছে কি মৌলিক ধাপ। প্রজাতি বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে কি প্রজাতি বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে কি প্রজাতিগত বৈচিত্র্য। এই প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায় বাস্তুতান্ত্রিক সম্প্রদায়। এই প্রজাতি যারা একই প্রজাতি, যারা বিভিন্ন প্রজাতির, যেমন তোমার আবার সেম কথাই বলি, দোয়েল, শালিক বা কোয়েল, এগুলো কি একই বাস্তুতন্ত্রে বসবাস করে না? যেমন সবাই তো বাংলাদেশেই বসবাস করে, একই বাস্তুতন্ত্র সেম না, বাস্তুতন্ত্র তো সেম, সেখান থেকে আসে বাস্তুতান্ত্রিক সম্প্রদায়। এখন ধরো মেরু অঞ্চলে কি অনেক ঠান্ডা, বা মরুভূমিকে অনেক গরম, বাট আমাদের যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল আছে বা আমরা কি নাতিশীতোষ্ণ, এখানে কি আমাদের প্রজাতিগত বৈচিত্র্যটা অনেক বেশি না? তুমি দেখো, তুমি মেরুতে বা মরুভূমিতে তুমি কয়টা বা প্রজাতিগত বৈচিত্র্য পাবা, কয়টা প্রজাতি পাবা যারা ওখানে বেঁচে থাকতে পারবে। আবার যারা যেখানে শীত প্রধান কান্ট্রি, যেমন একদম উত্তর মেরুতে কয়টা প্রজাতি পাবা যারা ওখানে বেঁচে থাকতে পারবে। আমাদের এখানে নাতিশীতোষ্ণ অঞ্চল, এখানে প্রায় বেশিরভাগ প্রজাতি অনেক বেশি প্রজাতি থাকে এখানে। এই কারণে এগুলোকে বলা হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পট, আর যেখানে প্রজাতিগত বৈচিত্র্য কী থাকে বেশি থাকে।
প্রজাতিগত বৈচিত্র্য বেশি হলে তাকে বলা হবে কি জীববৈচিত্র্যের হটস্পট। এখন তারপরে আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা হচ্ছে বিভিন্ন প্রজাতি ও তাদের অজীবীয় ভৌত পরিবেশের মিথস্ক্রিয়ায় গড়ে ওঠা টেকসই পরিবেশ। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে হচ্ছে শুধুমাত্র বাস্তুতন্ত্রের যে এক একটা বাস্তুতন্ত্রে এক এক ধরনের প্রজাতি বাস করে, প্রত্যেকটা বাস্তুতন্ত্রের পুষ্টি আর শক্তি সরবরাহের ধরন ভিন্ন, এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ও পুষ্টিচক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতাকে বোঝায়। এখন আমি তোমাদের যদি সুন্দরবনের একটা বাস্তুতন্ত্র নিয়ে দেখাই, দেখো সুন্দরবনে বাঘ কী খায়? হরিণকে খায়। বাঘ যখন বাঘ তো হরিণকে খায়, এখানে কি বাঘ সেখান থেকে কি পুষ্টি গ্রহণ করতে আসে না। আবার বাঘ যখন মারা যায় তখন সেখান থেকে কি সেখান থেকে আবার গাছপালাগুলো শক্তি গ্রহণ করতে আসে। সে এভাবেই দেখো শক্তি প্রবাহ ও পুষ্টিচক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মাধ্যমে ভিন্নতাকে বোঝায়। আচ্ছা, এই হলো আজকে আমি তোমাদের এই পর্যন্তই বুঝালাম। পরের ক্লাসে আরও সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। টাটা।